হ্যালো, আজকে আমরা তাপের সঞ্চালন অর্থাৎ তাপ সঞ্চালন সম্পর্কে জানব। তাপ সঞ্চালন কি শিখবো আমরা। তাপ সঞ্চালন, ওকে, তাপ সঞ্চালন কি এটা নিয়ে ধারণা দেব। আর শিখবো তাপ সঞ্চালনের কতগুলো প্রকারভেদ, কত রকমের প্রকার হয় তাপ সঞ্চালনের, সেটা সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে একটি বিশেষ একটি ভাগ যেটি আমরা আলোচনা করব তা হলো পরিবহন। এটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। ঠিক আছে, তো ক্লাসটা মন দিয়ে দেখো, দেখবে আশা করা যায় তোমাদের ক্লাস 10 যে তাপের পরিবহন এই অঞ্চলটা বা এই অংশটা খুব সুন্দর করে তুমি ধারণা পাবে। চলো শুরু করি। প্রথমত আমি বলবো যে তাপ সঞ্চালন কি। আমাদের একটা বস্তুর মধ্যে দুটো অংশের উষ্ণতা, ধরো এই অংশের উষ্ণতা এবং এই অংশের উষ্ণতা, যদি দুটো অংশের উষ্ণতা আলাদা হয়, একই বস্তুটা একই, কিন্তু দুজনের এই দুটি একই বস্তুরই দুটি অংশের উষ্ণতা আলাদা। ধরো এই অংশের উষ্ণতা আমি ধরছি T1, এই অংশের উষ্ণতা T2। ওকে, তাহলে একটা অংশ থেকে আরেকটা অংশে তাপ প্রবাহিত হবে। কোন অংশ থেকে কোন অংশে? যদি T1 গ্রেটার দ্যান T2 হয়, মানে এ যে বিন্দুটা তার উষ্ণতা T1 ছিল, বি বিন্দু বা বি অঞ্চলের উষ্ণতা T2, তাহলে তাপটার এ অঞ্চলের উষ্ণতাটা বেশি, তাহলে বেশি উষ্ণতা অঞ্চল থেকে কম উষ্ণতার অঞ্চলের দিকে তাপ প্রবাহিত হবে, তাপের প্রবাহ হবে। ওকে, বা ধরো দুটো ভিন্ন বস্তু, এখানে একটা বস্তু আছে, এখানে আরেকটি বস্তু আছে, এই দুটো বস্তুর উষ্ণতা আলাদা। এটার উষ্ণতা আমরা ধরছি θ1, এই বস্তুর উষ্ণতা θ2, আমরা ধরছি θ2 গ্রেটার দ্যান θ1। θ1 কোন বস্তুর উষ্ণতা? P বস্তু। θ2 কোন বস্তুর উষ্ণতা? Q বস্তু। এবারে এই দুটো বস্তুর উষ্ণতা ভিন্ন, কারণ সমান আমি লিখিনি, θ2 গ্রেটার দ্যান θ1 লিখেছি। এই দুটো বস্তুকে আমি একটা তার পরিবাহী পদার্থ, মানে ধরো একটা ধাতু দিয়ে সংযুক্ত করলাম। সাপোজ এই ধাতু দিয়ে সংযুক্ত করে দিলে কি হবে না, একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে, কোন অঞ্চল থেকে, যেহেতু θ2টা বেশি অর্থাৎ Q বস্তুর উষ্ণতাটা বেশি, সেখান থেকে তাপ P এর দিকে কে প্রবাহিত হবে? তাপ প্রবাহিত হবে। এই যে তাপের প্রবাহ হচ্ছে, এটাকে আমরা বলছি তাপ সঞ্চালন। তাহলে তাপ সঞ্চালন মানে কি? সবসময় বেশি উষ্ণতার অঞ্চল থেকে কম উষ্ণতার অঞ্চলের দিকে তাপের যে প্রবাহ ঘটছে তাকে আমরা বলছি তাপ সঞ্চালন। এই তাপ সঞ্চালন অর্থাৎ তাপ একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যাচ্ছে, এই যাওয়াটা তিনটে উপায় হয়, অর্থাৎ তাপ সঞ্চালন প্রকারভেদ তিন রকমের। একটাকে আমরা বলছি পরিবহন, ওকে, একটাকে আমরা বলবো পরিচলন, আরেকটাকে আমরা বলছি বিকিরণ। এটা কি বলেছি? বিকিরণ। ওকে, এই তিনটে পদ্ধতির মধ্যে পরিবহনটা নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয়। পরিবহন নিয়ে কথা বলবো। পরিবহন কখন হবে? এই যে দুটো আমি ক্ষেত্র দেখিয়েছি, এই দুটো ক্ষেত্রে ধরো এইটা হচ্ছে কি একটা বস্তু, একই বস্তু, যে বস্তুটা হচ্ছে কি ধাতুর তৈরি, বা এইখানে যে দুটো বস্তু আমি লিখেছিলাম ভিন্ন উষ্ণতা, এই দুটো বস্তু ভিন্ন উষ্ণতার বস্তুর মধ্যে যে দ্বন্দ্ব দ্বারা আমি সংযুক্ত করেছি, সেটা ধরো ধাতব দ্বন্দ্ব। এই রকম ক্ষেত্রে যখন এই ধাতব দ্বন্দ্বের মধ্য দিয়ে তাপটা প্রবাহিত হচ্ছে, এক্ষেত্রে কিউ থেকে পি এর দিকে, এক্ষেত্রে এ অঞ্চল থেকে বি অঞ্চলের দিকে, ধাতুর মধ্য দিয়ে যখন তাপের প্রবাহ ঘটছে, তখন সেটাকে আমরা বলছি পরিবহন। অর্থাৎ এক্ষেত্রে যে ধাতু বা ধাতব দ্বন্দ্ব, এদের ক্ষেত্রে এরা যে অণু বা পরমাণু দ্বারা গঠিত, সেই পরমাণু বা অণুগুলো কিন্তু সরণ ঘটে না, স্থানচ্যুতি ঘটে না, স্থান পরিবর্তন করে না। পরিবর্তন না করে
কি করে না উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলে তাপের প্রবাহ ঘটায়। তাহলে পরিবহন কাকে বলবো আমরা? পরিবহন তাকেই বলবো যে ক্ষেত্রে একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে অবভিয়াসলি এক্ষুনি আমরা বলেছি একটা উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলের দিকে, এটা যদি উষ্ণতর অঞ্চল হয়, এটা যদি উষ্ণতর অঞ্চল হয়, এই অঞ্চলটা উষ্ণতর অঞ্চল আর এটা শীতলতর অঞ্চল, তাহলে তাপটা এই দিক থেকে এদিকে প্রবাহিত হবে। তাপটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে প্রবাহিত হবে, অর্থাৎ পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টের দিকে প্রবাহিত হবে। এই যে প্রবাহিতটা হচ্ছে, এই প্রবাহিত হওয়ার সময় যে পদ্ধতিটা অবলম্বন করছে সেক্ষেত্রে এই যে মাধ্যমে এই যে অণুগুলো, এই অণুগুলো কিন্তু এই জায়গা থেকে এই জায়গাতে কোনো জায়গাতে সরণ ঘটে না, তখন তাকে আমরা বলছি পরিবহন। ক্লিয়ার বিষয়টা? তাহলে পরিবহন হতে গেলে মাধ্যমের স্থানচ্যুতি ঘটছে না। কিন্তু যেমন ধরো আমরা যদি ধরি একটা পাত্র, এই পাত্রে তরল রেখেছো, ওকে, এবারে তুমি একটা উনুনের উপরে এই পাত্রটাকে বসিয়ে তুমি তাপ দিচ্ছ। দেখো বিষয়টা বোঝো। প্রথমে তাহলে এইটা পাত্রটা গরম হবে। আচ্ছা, প্রথমে পাত্রটা গরম হবে, ধরো পাত্রটা ধাতব তৈরি, ধাতুর তৈরি, ওকে। তাহলে এই পাত্রটা গরম হয়ে পাত্রটার মধ্য দিয়ে তাপটা এই জলে এসে পৌঁছলো। এই যে পাত্রটার মধ্য দিয়ে জলে তাপটা এসে পৌঁছলো কোন প্রক্রিয়ায়? না পরিবহন প্রক্রিয়ায়, ওকে। পরিবহন প্রক্রিয়ায় তাপটা আসে। তাহলে উনুন থেকে এই আগুন থেকে তাপটা পাত্রের মধ্য দিয়ে যে এলো সেটা কোন প্রক্রিয়ায় এলো? পরিবহন প্রক্রিয়ায়। কারণ এই যে পাত্রটা এটা কিসের তৈরি? এটা ধাতুর তৈরি। ধাতুর মধ্যে দিয়ে যখন তাপ যাচ্ছে তখন সেই তাপ যাওয়াটা বা তাপ সঞ্চালন প্রক্রিয়াটাকে আমরা কি প্রক্রিয়া শিখলাম? পরিবহন প্রক্রিয়া শিখলাম। এবারে এই যে পাত্রের মধ্যে তরলটা আছে, এই তরলের অণুগুলো প্রথমত একদম পাত্রের সংলগ্ন যেটা আছে সেই অণুগুলো প্রথমত গরম হলো, ওকে। এই অণুগুলো গরম হয়ে সে কি করলো? এই অণুগুলো স্থানচ্যুতি ঘটিয়ে এসে উপরের দিকে গেল। তাহলে কে তাপটাকে বয়ে নিয়ে যাচ্ছে? এই অণুগুলো। যখন অণুগুলো স্থান পরিবর্তন করে তাপটাকে উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলে নিয়ে যায়, তাহলে অণুর স্থানান্তর ঘটে, অণুর স্থান পরিবর্তন ঘটে, তখন সেই তাপ সঞ্চালন প্রক্রিয়াটাকে আমরা বলবো কোন প্রক্রিয়া? সেটাকে আমরা বলছি পরিচলন প্রক্রিয়া, ওকে। আর সূর্যমামা ছিল, এই সূর্যমামা থেকে তাপটা এসে পৌঁছচ্ছে, এই আসবার সময় সূর্য থেকে পৃথিবীর বেশিরভাগ অংশটা, অনেকটা অঞ্চল 15 কোটি কিলোমিটারে, সেই অঞ্চলের বেশিরভাগ অংশটি ফাঁকা বা শূন্য স্থান, অথচ তাপ আসছে যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি বিকিরণ প্রক্রিয়া। এই পরিচলন পরিবহন নিয়ে আমরা কোনোদিন আলোচনা করব আর একটা ক্লাসে, কিন্তু আজকে আমরা আলোচনা করব পরিবহন এই প্রক্রিয়াটাকে ডিটেইলসে একটু বুঝবার চেষ্টা করব। ক্লিয়ার হয়েছে? তাহলে আরেকবার এই জায়গাটাকে একটু বলে নিই। তাহলে পরিবহন হতে গেলে মাধ্যমের অণুগুলোর স্থানচ্যুতি ঘটে না, অথচ উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলের দিকে তাপের প্রবাহ ঘটে, এবং পরিবহন এবং পরিচালন এই দুটো প্রক্রিয়া হতে গেলে মাধ্যম আবশ্যকভাবে, মাধ্যম ছাড়া কখনো পরিবহন বা পরিচালন ঘটে না। পরিচালনের ক্ষেত্রে কি হচ্ছে? মাধ্যমের অণুগুলোই স্থান পরিবর্তন ঘটে তাপটাকে সঞ্চালিত করে, অর্থাৎ উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলের দিকে তাপটাকে বহন করে নিয়ে যায়, তাপটাকে নিয়ে যায়। মাধ্যমের অণুগুলো পরিচলন, নিজেরা চলে যায়, তাই জন্য বলা হচ্ছে পরিচলন। আর বিকিরণ হতে গেলে মাধ্যম দরকার নেই, মাধ্যমটা যদি থাকে তাকেও উত্তপ্ত না করে, মাধ্যমটা কিন্তু উত্তপ্ত হবে না, উত্তপ্ত না করেই তাপটা উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলে যাবে। তাপ সবসময় উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলে যায়। এক্ষেত্রে মাধ্যমের প্রয়োজনই নেই, যদিও থাকে তাকে গরম করবে না, উত্তপ্ত করবে না, দিয়ে পৌঁছবে, ওকে। আচ্ছা, এবারে ডিটেইলসে আসি আমরা তাপের পরিবহন। খুব ছোট্ট করে তাপের পরিবহন সম্পর্কে কতগুলো কথা বলবো, একটু মন দিয়ে শুনে নিতে হবে। তাপের পরিবহন কি বলা হচ্ছে? ধরো তুমি এর ঘরে ধাতব দণ্ড নিলে, ওকে, এই যে ধাতব দণ্ড নিয়েছি, সাপোজ একটা তুমি রড নিয়েছো, ওকে। এই রডের এই প্রান্তে তুমি একটা তাপ দিচ্ছ, মানে একটা উনুনের কোনো একটা প্রান্তে তুমি এখানে একটা উনুনে একটা আঁচ অংশ ধরেছো, তাপ দিচ্ছে, স্যার লাল দিয়ে দিলে ভালো হয়, লাল দিচ্ছে, তাপ দিচ্ছে, গরম হচ্ছে, ওকে। তাহলে এই অঞ্চলটা প্রথমে আমি দুটোই একই উষ্ণতা ছিল, এখানে যখনই তাপ দিচ্ছি তখনই আস্তে আস্তে গরম হচ্ছে।
গরম হয়ে হতে থাকবে যখন, তাহলে এই অঞ্চলের উষ্ণতাটা বাড়ছে, আপেক্ষিকভাবে এই উষ্ণতাটা কম আছে, তখন তাপটা পাশের অণুগুলো, একটা অণু তার পাশের অণুকে গরম করবে, তার মধ্যে একটা কম্পন বাড়বে, কম্পনটা এরকম কম্পিত হতে থাকবে, অণুর মধ্যে কম্পনটা বাড়বে, তখন সে এই অণুটা পাশের অণুটাকে তাপ দেবে। একটা জায়গায় যখনই কম্পনটা বাড়ছে, এই অণুটাকে তাপ দেবে, এই অণুটাকে তাপ দেবে, দিয়ে তাপটা আস্তে আস্তে এই প্রান্তে এসে পৌঁছবে। আচ্ছা, এই যে প্রক্রিয়াটা আমি বললাম, এই প্রক্রিয়াটা হওয়ার আগে ছোট কথা বলি। যখন তাপটা প্রথমে এই অণুটা পেল, এইখানের অণুটা, এই অণুটা পেল, তখন সে তাপটা পাওয়ার পর কিছুটা তাপ সে নিজে রাখবে, বাকিটা সে পাশেরটাকে দেবে, আর বাকিটা সে কিছুটা ছেড়ে দেবে। তাহলে তিনটা ঘটনা হচ্ছে। তাপটা যখন সে পেল, অণুটা কিছুটা তাপ নিজে রাখলো, কিছুটা পাশের অণুটাকে দিয়ে দিল, আর কিছুটা সে ছেড়ে দিল। তিনটা ঘটনা ঘটে। এবারে এই পাশের অণুটা একই রকম কিছুটা তাপ নিজে রাখলো, বাকিটা কিছুটা পাস করে দিল, কিছুটা ছেড়ে দিল। এই প্রক্রিয়া চলতে থাকে, এই প্রক্রিয়া চলতে থাকবে, এবং একটা সময় দেখা যাবে যে পুরো অংশটার মধ্যে এরকম একটা অবস্থা সৃষ্টি হচ্ছে, যখন প্রথম অণুটা তাপ পেল, সে কোনো তাপ নিজে না রেখে পাশের অণুকে দিয়ে দিল, আবার পাশের অণুটাও নিজে কোনো তাপ না রেখে তার পাশের অণুকে দিয়ে দিল। এই দুটো কন্ডিশনের মধ্যে কি কি পার্থক্য বুঝলে? প্রথম কন্ডিশনে সে নিজে কিছুটা তাপ রাখবার জন্য তার উষ্ণতা বাড়ছে, কিন্তু এই যে পরের কন্ডিশনটা বললাম, যখন এরকম অবস্থা হবে সে কোনো তাপ রাখছে না, তাহলে যতটা তাপ এই অঞ্চলটাতে অণুটার কাছ থেকে পাচ্ছে, ঠিক ততটা তাপই এইখানে এসে পৌঁছবে। এই যে অবস্থাতে পৌঁছলো, যখন কোনো তাপ নিজেও নিল না, পুরোটা পাঠিয়ে দিল, তাকে বলা হচ্ছে যে স্থিরাবস্থা। আর এই অবস্থার আগের অবস্থাতে যখন নিজের তাপ নিচ্ছিল, বাকিটা কিছুটাকে পাঠাচ্ছিল, বাকিটা ছেড়ে দিল, তাকে বলছে স্থির পূর্ব অবস্থা। স্থির পূর্ব অবস্থা অর্থাৎ যখন স্থির পূর্ব অবস্থাতে কি, তাপ যতটা পাচ্ছে সে কিছুটা নিচ্ছে, কিছুটা নিজে রাখলো, কিছুটা পাঠালো। ধরো 10 ক্যালোরি তাপ পেয়েছে, নিজে ধরো 2 ক্যালোরি তাপ নিয়েছে, ছেড়ে দিয়েছে 4 ক্যালোরি, আর পাশের জনকে পাঠিয়ে দিয়েছে আরো 4 ক্যালোরি। এই 4 ক্যালোরি তাপ এ যে পেল, এ কি করলো, এ হয়তো দেখা যাচ্ছে 2 ক্যালোরি পাস করালো, নিজে 1 ক্যালোরি রাখলো, আবার এ কি করলো 1 ক্যালোরি ছেড়ে দিল, এরকম করে চলতে থাকবে। এটা হচ্ছে স্থির পূর্ব অবস্থা। স্থির অবস্থাতে এলে যা তাপ পেল তাই তাপ পৌঁছে দিল। ওকে, তাহলে এই ঘটনাটা বোঝা গেল তাপ পরিবহন ঘটনাটা কেমন করে ঘটে। এরপরে আসছি তাপ পরিবহন। তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো, তাপের পরিবহন, এটা একটা ধাতব দণ্ড। এই ধাতব দণ্ডের ক্ষেত্রে এখানে তাপ h পরিমাণ তাপ নিয়েছে এই অংশ। স্থির পূর্ব অবস্থা হলে সে পুরো তাপ নিচে রাখতো। এখন আমি বলছি আমরা পুরো আলোচনা করব স্থির অবস্থায়। অর্থাৎ এই অবস্থাতে কি হচ্ছিল, এই অবস্থাতে কোনো তাপটাই এই অণুটা কিন্তু রাখছিল না, পুরো তাপটাই পাশের অণুকে দিয়ে দিচ্ছিল। ক্লিয়ার? তাহলে এই তাপ এ পেলে, এইখানে অণুটা পেলে, সে পুরোটাই এই এখানে দিচ্ছে, পুরোটা বিকিরণ হচ্ছে না, আমি ধরে নিচ্ছি। কি বললাম? কোনো তাপ বিকিরিত হচ্ছে না, যা তাপ পাচ্ছে পুরোটাই পাশের অণুকে দিয়ে দিচ্ছে। ওকে, তাহলে এই যে তাপটা এখান থেকে এখানে পৌঁছবে, কতটা তাপ এইখানে পৌঁছবে, সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে। এক, ধরো আমি কতগুলো উদাহরণের সাহায্যে বলি। ধরো এরকম একটা গরম তাওয়া আছে, ঠিক আছে? তুমি তাওয়াটার উপরে কিছুটা আঙুল দিলে, ধরো আঙুলটা দিয়েছো, তখন যতটা তোমাকে গরম অনুভব হবে, তুমি পুরো হাতটা দিয়ে দিলে, ধরো এরকম পুরো হাতটা দিয়ে দিলে, এরকম পুরো হাতটা দিয়ে দিলে, কখন তোমার বেশি আরাম হবে? কখন বেশি আরাম হবে? মানে কখন বেশি করে উঠবে? যখন তুমি পুরো হাতের চাটুটা ওই গরম তাওয়ার উপরে রাখবে। ধরো তুমি আঙুলটা রেখেছিলে, তখন যতটা না কষ্ট হবে, পুরো হাতটা রাখলে, হাতের তালুটা পুরোটা রেখে দিলে, তাহলে তোমার ক্ষেত্রে বেশি আনন্দ হবে, মানে বেশি কষ্ট হবে। তাহলে কি হচ্ছে না, ক্ষেত্রফলের সাথে পরিবাহিত তাপ কিরকম নির্ভর করে? তাহলে আমি বলছি পরিবাহিত তাপ, তাপ ক্ষেত্রফলের সাথে কেমন? ক্ষেত্রফলের সাথে ক্ষেত্রফলের সাথে কেমন সম্পর্কে থাকবে? ক্ষেত্রফলের সাথে
সমানুপাতিক সম্পর্কে থাকবে। ধরো এই ক্ষেত্রফল এই ক্ষেত্রে a1 ছিল আর এই ক্ষেত্রে a2 ছিল, কখন তাপ বেশি আছে? যখন ক্ষেত্রফল a1 ছিল না যখন ক্ষেত্রফল a2 ছিল? সব সময় a2 যখন ছিল। যখন a2 কোনটা? স্যার a2 টা তো বেশি ছিল। যখন a2 টা বেশি a1 এর থেকে, তাহলে তাপ কখন বেশি এসেছিল? যখন ক্ষেত্রফলটা বাড়ছিল। তাহলে ক্ষেত্রফল বাড়লে পরিবাহিত তাপ বাড়ে। তাই আমি বললাম ক্ষেত্রফলের সাথে কি সম্পর্কে থাকবে? সমানুপাতিক সম্পর্কে থাকবে। ওকে, এবারে ধরো এই একটা আমি রড নিয়েছি, এটা একটা রড নিয়েছি, ঠিক আছে, এবার রড নেওয়া আছে। ওকে, এইখানে তুমি তাপ দিচ্ছ, এখানে আমি তাপ দিচ্ছি, হিট দিচ্ছি। আমি একদম এই প্রান্তে ধরে আছি, এটা রমেন ধরে আছে আমার নাম। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এখানে ধরা আছে আরেকজন এক্স নামে একজন ব্যক্তি, এখানে ধরেছে ওয়াই নামের একটা ব্যক্তি, এখানে ধরেছে জেড নামের একটা ব্যক্তি। এই তাপ থেকে এর দূরত্বটা L1, এর দূরত্বটা L2, এর দূরত্বটা L3, আমার দূরত্বটা L4। তাহলে কে সবথেকে বেশি দূরত্বে আছে? আর। ওকে, এবারে বলো তো কে সবথেকে তাড়াতাড়ি বলবে গরম বলে হাত ছাড়বে? জেড। তাহলে পরিবাহিত তাপ যত দূরত্ব বাড়বে, পরিবাহিত তাপের দূরত্ব বাড়ার সাথে সাথে পরিবাহিত তাপ হ্রাস পাবে। L4 আর এর দূরত্ব ছিল, তার কাছে তাপ যখন পৌঁছবে তার আগে এই তিনজন অর্থাৎ কম দূরত্বের তিনজন সে কিন্তু হাত ছেড়ে দিয়েছে। তাহলে পরিবাহিত তাপ দূরত্বের সাথে কি সম্পর্কে থাকছে? ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকছে। কেন? কারণ কি দূরত্ব যত বাড়ছে পরিবাহিত তাপটা কমছে। এইখানে যে আর ধরেছিল তার কাছে তাপ পৌঁছানোটা কম, তার তুলনায় একই সময়ে x এর কাছে বেশি তাপ পৌঁছবে, তার থেকে বেশি আরো কম দূরত্বে y এর কাছে বেশি তাপ পৌঁছবে, তার থেকে আরো কম দূরত্বে z এর কাছে তাপ পৌঁছবে। দূরত্ব কমার সাথে সাথে পরিবাহী তাপটা বাড়ছে, অর্থাৎ পরিবাহী তাপ দূরত্বের সাথে কি সম্পর্কে আছে? ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। ওকে, এবারে আমি আসবো যে ধরো, ওকে এটা বোঝা গেছে। চলো এবারে আসছি আমরা, যদি আমাকে এই রকম একটি কন্ডিশন বলে পরিবাহিত তাপ সময়ের সাথে কিভাবে সম্পর্ক, সময়ের সাথে কিভাবে সম্পর্ক থাকছে দেখো কি হচ্ছে। ধরো এখানে ধরো আছে, এইখানটা ধরে রাখছি, ধরো 2 সেকেন্ড পরে তাপ পৌঁছবে বেশি, 4 সেকেন্ড বেশি সময়, যত বেশি সময় হচ্ছে তত পরিবাহিত তাপ বাড়ছে। সময় 2 সেকেন্ডে যতটা তাপ পৌঁছেছিল এখান থেকে 4 সেকেন্ডে তার থেকে বেশি তাপ পৌঁছবে, 6 সেকেন্ডে আরো বেশি, অর্থাৎ সময়টা যখন বাড়ছে 2 থেকে 4 হলো, কি হলো? সময় বাড়ছে। তাহলে সময় বাড়লে পরিবাহিত তাপটা কি হচ্ছে? বাড়ছে। তাহলে সময়ের সাথে কি সম্পর্কে থাকবে? সময়ের সাথে সমানুপাতিক সম্পর্কে থাকবে। ওকে, এবারে দুটো পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটো পয়েন্ট, একটা উষ্ণতা θ1 একটা উষ্ণতা θ2। যদি দুটো উষ্ণতা θ1 - θ2 = 0 হয়, মানে কি দুটো উষ্ণতা যদি সমান হয়, তাহলে তাপ কি এখান থেকে এদিকে যাবে? না, যাবে না। উষ্ণতা দুজনের তাপমাত্রার পার্থক্য আছে, এখন θ1 θ2 তারা তাপ প্রবাহিত হবে, হ্যাঁ স্যার হবে। তাহলে পার্থক্য যত বাড়বে, এদের দুজনের মধ্যে উষ্ণতার পার্থক্য যত বাড়বে পরিবাহিত তাপ তত বাড়বে। তাই পরিবাহিত তাপ উষ্ণতার পার্থক্যের সাথে কি সম্পর্কে থাকে? সমানুপাতিক সম্পর্কে থাকে। তাহলে চারটি বিষয়ের উপর নির্ভর করে। ক্ষেত্রফলের সাথে কি সম্পর্কে থাকে? সমানুপাতিক সম্পর্কে। দূরত্বের সাথে কি সম্পর্কে থাকে? ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। সময়ের সাথে কি সম্পর্কে থাকে? সমানুপাতিক সম্পর্কে থাকে। উষ্ণতার পার্থক্যের সাথে কি সম্পর্কে থাকে? সমানুপাতিক সম্পর্কে থাকে। তাহলে এই চারটিকে যদি আমি একসাথে লিখি তাহলে কি হবে? এই চারটিকে যদি আমি একসাথে লিখি তাহলে কি হবে? দেখো, তাহলে আমি লিখছি পরিবাহিত তাপ Q সমানুপাতিক কি কি সম্পর্ক? এ এর সাথে ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক, সময়ের সাথে সমানুপাতিক, উষ্ণতার পার্থক্যের সাথে সমানুপাতিক, এবং যে দূরত্ব অর্থাৎ দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকছে এ টি θ1 - θ2 / d। সবই কারণে আমরা পরিবাহিত তাপ যদি আমরা সমানুপাতিক চিহ্নটা তুলে দিই তাহলে একটা ধ্রুবক নিয়ে আসছি, এই ধ্রুবকটাকে আমরা বলছি কে। এই ধ্রুবকটাকে আমরা কি বলছি? কে। এবারে কি বলছি দেখো, সমীকরণটা কি দাঁড়াচ্ছে? a t θ1 - θ2 / d। স্যার এই কে কি? এটাকে বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক
তাঙ্ক, পরিবাহিতাঙ্ক। আচ্ছা, এবারে তোমায় আমি যদি বলি যে কে, এটাকে কি লিখতে পারো তুমি? কিউ বাই এ টি থিটা 1 মাইনাস থিটা 2 আর ডিটা উপরে উঠছে, হয়েছে? তাহলে আমাকে যদি কে এর সংজ্ঞা বলে, কে কাকে বলে, তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, তাহলে দেখো ফিজিক্সে সংজ্ঞা বলা সবথেকে সহজ কাজ। কিভাবে? আমি ধরে নেব a সমান 1, আমি ধরে নেব t সমান 1, আমি ধরে নেব থিটা 1 মাইনাস থিটা 2 ইকুয়াল টু 1, আমি ধরে নেব d ইকুয়াল টু 1, তাহলে কি দাঁড়াবে? k ইকুয়াল টু q। স্যার এই কথাগুলো কি বললাম না, যদি a সমান 1, t সমান 1, থিটা 1 মাইনাস থিটা 2 1, d সমান 1 হয়, তাহলে কি এটা দেখো q এর সাথে সমান হচ্ছে। সংজ্ঞা কেমন করে বলবো? a কি ছিল? a ছিল ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফলটা যখন 1, এটাকে ভাষায় কি বলবো না একক ক্ষেত্রফল। একক ক্ষেত্রফল মানে আমি একটা তল নিয়েছি, তার ধরো দৈর্ঘ্য 1, প্রস্থ 1, তাহলে ক্ষেত্রফল কত? একক। বলছে একক ক্ষেত্রফল। টি 1 মানে কি? এটাকে কি বলবো? একক সময়। একক সময়, ওকে। তারপরে কি বলছি? থিটা 1 মাইনাস থিটা 2। থিটা 1 মাইনাস থিটা 2 কি ছিল? এটা যদি রড এরকম করে নিয়ে নি, থিটা 1 মাইনাস থিটা 2 কি ছিল? থিটা 1 এবং থিটা 2 এটা ছিল, এটা কি ছিল? থিটা 1 থিটা 2 ছিল হচ্ছে গিয়ে উষ্ণতার পার্থক্য এই দুটো পয়েন্টের। এটা কি বলবো না উষ্ণতার পার্থক্য। উষ্ণতার পার্থক্য কি হবে? 1 1 মানে একক হলে, তারপরে ডি ডি ইকুয়াল টু মানে কি? এই দুটো অঞ্চল, দুটো ক্ষেত্রের মধ্যবর্তী দূরত্ব ডি। তো তাদের মধ্যে দূরত্ব, কাদের মধ্যে? তল দুটোর মধ্যেকার দূরত্ব। মধ্যেকার দূরত্ব কত? মধ্যেকার দূরত্ব d1। এটাকে কি ভাষায় বলবো? মধ্যেকার দূরত্ব একক হলে তখন কি হবে না কেটা কিউ এর সাথে সমান হবে। মানে কি? কিউটা কি? কিউটা হচ্ছে গিয়ে পরিবাহিততা। পরিবাহিততা। তাহলে সংজ্ঞা তুমি কি বলবে? দেখো একটু বোঝো, শোনো মন দিয়ে কথাটা। কি বলা হচ্ছে? একক ক্ষেত্রফলে একক দূরত্বে থাকা দুটি তল লের মধ্যে উষ্ণতার পার্থক্য একক হলে একক সময়ে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে তাকে আমরা বলবো তাপ পরিবাহিতাঙ্ক। ক্লিয়ার হলো না হলো না? দেখো আরো একবার বলি, কি বলছি না কি বলবো? একক ক্ষেত্রফলের, ক্ষেত্রফল বিশিষ্ট বলে দিই, হ্যাঁ, একক ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তলের মধ্যবর্তী দূরত্ব হয়েছে একক হলে, একক হলে তাদের উষ্ণতার পার্থক্য, দেখো থিটা মাইনাস থিটা 2 কে মান ধরেছিলাম, পার্থক্য একক রাখলে, আমি রাখছি রাখলে একক সময়ে যে তাপ পরিবাহিত হবে, পরিবাহিত হয় তাকে পরিবাহিতাঙ্ক বলে। পরিবাহিতাঙ্ক বলে। হয়েছে? ভেরি গুড। তাহলে সংজ্ঞা বলতে পেরে গেছো। এবারে কে সমান আরেকবার লিখছি, কিউ ডি বাই এ টি থিটা 1 মাইনাস থিটা 2। কেন লিখলাম? লিখলাম এই কারণে এর মাত্রা তুমি নির্ণয় করতে হবে তোমাকে। 1 নিজেরাই পারবে এবং একক লিখবো নিজেরাই করবে। এটাই বলে আজকে ক্লাস শেষ করব। মাত্রা কি কি আছে? স্যার কিউ আছে। কি আছে? কিউ। কিউ মানে কি? কিউ মানে তাপ শক্তি। শক্তির মাত্রা কি? কার্যের মাত্রা আর শক্তির মাত্রা 1। তাহলে কি? এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। তারপরে কি? ডি। ডি মানে কি? দূরত্ব ছিল এল বাই, তারপরে কি ছিল? এ। এ মানে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের মাত্রা এল স্কয়ার গুণিতক সময়। সময়ের মাত্রা টি। তারপরে হচ্ছে উষ্ণতার মাত্রা। উষ্ণতার মাত্রা থিটা। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? এল স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে দেখো এম এল টি টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1। ওকে, তাহলে মাত্রা হয়ে গেল। মাত্রা হয়ে গেল। আচ্ছা, ভেরি গুড, মাত্রা হয়েছে। এবার আমি বলছি একক। একক লিখো তুমি। একক কি লিখবে? উপরে আছে কি? উপরে আছে তাপ। তাপের একক কি? কোন পদ্ধতিতে?
আমরা এসআই পদ্ধতিতে লিখবো। এসআই পদ্ধতিতে তাপের মাত্রা কি? এই তাপের একক কি? এসআই পদ্ধতিতে তাপের একক জুল। তারপরে কি? তারপরে ইনটু আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি? মিটার। তারপরে কি আছে? বাই ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। তারপরে আছে কি? সময়, সময়ের একক কি? সেকেন্ড। তারপরে আছে কি? তাপমাত্রা, তাপমাত্রার একক কি? কেলভিন। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, জুল একটা মিটার উপরের দিকে উঠছে, মিটার টু দি পাওয়ার -1। একটা মিটার কো খেঁচা কেটে গেল, তাহলে একটা মিটার উপরে উঠলো। নিচে থাকছে কি? সেকেন্ড ছিল, সেটাকে উপরে তুলে দিলাম, আর কেলভিন ছিল উপরে তুলে দিলাম। তাহলে জুল মিটার টু দি পাওয়ার -1, সেকেন্ড টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। এটাকে অনেক সময় জুল পার সেকেন্ড, এটাকে আমরা অনেক সময় অনেক বই দেখতে পাই ওয়াট, ওয়াট মিটার টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। এটাও এই হিসাবে ইউনিটটাকে দেওয়া থাকতে পারে। ওকে, ঠিক আছে, বোঝা গেছে এইটুকু ক্লাস। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের, তাতে বন্ধুদের উপকার হবে। ওকে, থ্যাংক ইউ।